আশা করি সকলে অনেক ভালো আছেন। আমরা অলরেডি হচ্ছে আমাদের এই যে বাকরাবাদের যে প্রশ্নটা আসছিল সেটা আমাদের যে গ্রুপ আছে রেডিমিক্স জব কেয়ার গ্রুপ, এখানে অলরেডি আমাদের এটা এই প্রবলেমটা সলিউশন দেওয়া আছে। তো আমরা আজকে এই প্রবলেমটা আসলে কিভাবে সলভ করতে হয় সেটা নিয়ে একটু বিস্তারে আলোচনা করব। তো এই ধরনের প্রবলেমগুলো একদমই আমাদের কাছে নতুন ছিল বা আমাদের জানা ছিল না, সেজন্য হয়তো বা অনেকের কাছে সলিউশন করা কষ্ট হয়ে গেছে। তো আমরা এখন এই প্রবলেমটা আসলে কিভাবে সলভ করতে হয় বা এই ধরনের প্রবলেম আসলে আমরা কিভাবে সলভ করব এটা নিয়ে আমরা আলোচনা করব। এই আলোচনা করার পূর্বে আমাদের আসলে মূলত এটার বেসিক কিছু কনসেপ্ট আছে, যে কনসেপ্টগুলো বুঝলে হয়তো বা আমাদের ক্ষেত্রে এই ধরনের প্রবলেমগুলো সলভ করা সহজ হয়ে যাবে। তো আমরা প্রথমে ওই বেসিক জিনিসটা বুঝি, বোঝার পরে আমরা আশা করি যে অঙ্কটা সলভ করব এবং এটা রিলেটেড আরও দুই একটা অঙ্ক করার চেষ্টা করব, যাতে আমাদের একটু যদি চেঞ্জ করে দেয় তাহলে যেন আমরা এই অ্যান্সার এই ধরনের প্রশ্নের অ্যান্সার পরীক্ষা হলে করে আসতে পারি। তো আমরা দেখি প্রথমে আমাদের অ্যালকালিনিটি কি আসলে সেটা বোঝার চেষ্টা করব। তো এই জিনিসটা আমাদের হচ্ছে হার্ডনেস অ্যান্ড অ্যালকালিনিটি অফ ওয়াটার যে চ্যাপ্টারটা আছে এই চ্যাপ্টারের প্রশ্ন। তো আমরা প্রথমে এই অ্যালকালিনিটি কি সেটা একটু বোঝার চেষ্টা করি। তো আমরা অ্যালকালিনিটি কি সেটা অলরেডি আমরা জানি সবাই। সেটা হচ্ছে মূলত একটা অ্যাসিডকে নিউট্রালাইজ করার ক্ষমতা যেটা, সেটাই মূলত অ্যালকালিনিটি। এটা হচ্ছে মূলত একটা ক্ষার। এই ক্ষার কার কার প্রেজেন্সে একটা দ্রবণ ক্ষার বা অ্যালকালাইন হয়ে থাকে সেটা আমরা একটু দেখব। যে আমাদের মূলত একটা দ্রবণে যদি আমাদের যে বাইকার্বনেট আয়ন, কার্বনেট আয়ন এবং হাইড্রোক্সাইড আয়ন যদি কোনো একটা ওয়াটারের স্যাম্পলের মধ্যে মিশ্রিত অবস্থায় থাকে তাহলে ওই ধরনের দ্রবণটা মূলত অ্যালকালাইন হয়ে থাকে। তো আমাদের সাধারণত এই আয়নগুলো আমাদের যে অ্যাসিড আছে এই অ্যাসিডের অ্যাক্টিভিটিটাকে কমিয়ে দেয়। এটাই মূলত হচ্ছে অ্যালকালিনিটির মূল কাজ। তো যে কোনো একটা দ্রবণের অ্যালকালিনিটি বের করার জন্য বেসিক যে ফর্মুলাটা আছে সেই ফর্মুলাটা আমরা দেখব। তার আগে আমরা এই জিনিসটা একটু বুঝি যে আসলে অ্যালকালিনিটিটা আমরা কিভাবে বের করি। একটা দ্রবণে আমরা দ্রবণের অ্যালকালিনিটি বের করতে হলে আমরা সাধারণত দুইটা প্রসেস ফলো করে থাকি। একটা হচ্ছে আমাদের পি অ্যালকালিনিটি আর একটা হচ্ছে আমাদের এম অ্যালকালিনিটি। তো পি অ্যালকালিনিটিটা আসলে কি, যে সেটা বুঝে আগে। পি অ্যালকালিনিটি বলতে বোঝায় যে কোনো একটা দ্রবণের মধ্যে যদি আমাদের হাইড্রোক্সাইড আয়ন এবং হাফ অফ বাইকার্বনেট আয়ন থাকে তাহলে এই দুটোর প্রেজেন্সের যে যোগফলটা ওই দ্রবণের মধ্যে, এই যোগফলটাকে মূলত আমাদের পি অ্যালকালিনিটি বলা হয়ে থাকে। তো এখন এই পি অ্যালকালিনিটি আমার দ্রবণের মধ্যে আছে কিনা সেটা আমরা কিভাবে বুঝবো, সেটা বোঝার জন্য এখানে একটা ইন্ডিকেটর প্রশ্নের মধ্যে বলে দেওয়া থাকে। ইন্ডিকেটর হিসেবে মূলত থাকে এটা কালারটা চেঞ্জ হয়ে যায়। কালারটা আমাদের যে স্যাম্পলটা আমরা নেই, স্যাম্পলের কালারটা আমাদের সাধারণত সাদা থাকে, সেটার মধ্যে আমরা একটা ইন্ডিকেটর পিঙ্ক কালারে দিয়ে থাকি। এই কালারটা চেঞ্জ হয়ে যায় যখন আমরা একটা দ্রবণের মধ্যে আমরা সালফিক অ্যাসিড প্রদান করতে থাকি, পিপেটের মাধ্যমে ড্রপ আকারে দিয়ে থাকি। তো এখন এই পিএইচ এন্ড পয়েন্টের কথা বলে দেওয়া থাকে হচ্ছে অ্যারাউন্ড 8.3। এই 8.3 পিএইচ এন্ড পয়েন্ট যদি বলা থাকে তাহলে আপনাকে বুঝতে হবে যে ওই প্রশ্নের মধ্যে আমাদের পি অ্যালকালিনিটি যেটা আছে সেটার পরিমাণকে ইন্ডিকেট করতেছে বা সেটা আমাদের কাছে যাচ্ছে। তো এই জিনিসটা একটা প্রশ্ন দেখে বোঝার কৌশল। দ্বিতীয় যে ব্যাপারটা সেটা হচ্ছে আমাদের দেখেন এইটাকে জাস্ট আমরা একটা ম্যাথমেটিক্যাল ফরম্যাটে লেখার চেষ্টা করছি যে আমাদের আসলে পি অ্যালকালিনিটি আসলে কি। পি অ্যালকালিনিটি বলতে বোঝাচ্ছে টোটাল হাইড্রোক্সাইড প্লাস হাফ অফ কার্বনেট আয়ন। তাহলে আমাদের টোটাল হাইড্রোক্সাইডের ওএইচ দ্বারা প্রকাশ করি এবং এখানে কার্বনেট যেটা আছে কার্বনেটের সামনে কি হবে, একটা হাফ হবে। তো এইটাই মূলত হচ্ছে আমাদের পি অ্যালকালিনিটি। এখন আসে আমরা এম অ্যালকালিনিটিটা বা মিথাইল অরেঞ্জ অ্যালকালিনিটি বলতে কি বোঝায়। সেটা মূলত বলছে এইটা রিপ্রেজেন্ট করে টোটাল অ্যালকালিনিটি, কোনো একটা দ্রবণের মধ্যে যে টোটাল অ্যালকালিনিটি থাকে সেটাকে এটা রিপ্রেজেন্ট করে। এবং কি এটা কার সমন্বয়ে তৈরি হয়, সেটা আমাদের তিনটা দ্রবণ এখানে থাকবে। সেটা হচ্ছে আমাদের কি থাকবে, মানে দ্রবণের মধ্যে তিনটা আমাদের যৌগ থাকবে। একটা হচ্ছে হাইড্রোক্সাইড আয়ন থাকবে, একটা কার্বনেট আয়ন থাকবে, আর একটা হচ্ছে কি আমাদের বাইকার্বনেট। অর্থাৎ এই তিনটার সমষ্টিকে মূলত একসাথে এম অ্যালকালিনিটি বলা হয়ে থাকে। আর টোটাল অ্যালকালিনিটি এবং যে আমাদের হচ্ছে পি অ্যালকালিনিটি, আমি অলরেডি এম অ্যালকালিনিটি দুইটা অলরেডি আমি সেম বলছি। তো জাস্ট একটু ডিফারেন্স আসলে কিছু কিছু বইয়ে দেখা যায়, সেটা হচ্ছে এখানে যে হাইড্রোজেন আয়ন আছে সেটা আমাদের বাদ দেওয়া হয়ে থাকে আর কি। তো এখন এইটার মান আসলে খুবই খুবই কম আসে। আমরা ক্যালকুলেশন করে দেখবো যে 10⁻³ 4 5 এই টাইপের কিছু একটা আছে, এই জন্য আসলে এটা তেমন কিছু না। এই দিক থেকে এম অ্যালকালিনিটি যেটা আছে এবং টোটাল অ্যালকালিনিটি যেটা আছে দুইটাকে সমান বলা হয়। এটা আমরা একটু একটা চিত্রের সাপেক্ষে বোঝার চেষ্টা করি।
আমরা যদি চিত্রের সাপেক্ষে বুঝি তাহলে আমাদের জন্য বিষয়টা মনে রাখা আরো ইজি হয়ে যাবে। তো আমাদের শীটের মধ্যে এখানে একটা চিত্র আছে যে আমাদের প্রথম যে আমাদের যে টিউবটা আছে, এই টিউবের মধ্যে যে ওয়াটারটা আছে এটা হচ্ছে মূলত আমাদের একটা র ওয়াটার স্যাম্পল। এই স্যাম্পলটা মূলত এর মধ্যে আসলে আমাদের অ্যালকালিনিটি আছে কিনা সেটা আমরা টেস্ট করার জন্য আমরা ল্যাবে নিয়ে যাই। তো এখন এইটা টেস্ট করার জন্য প্রথমে আমরা এখানে একটা ইন্ডিকেটর দেই। সেই ইন্ডিকেটরটা হচ্ছে আমাদের মূলত পিঙ্ক কালারের। এই পিঙ্ক কালারের ইন্ডিকেটর দেওয়ার পরে আমরা যে কেমিস্ট্রি ল্যাবে যখন আমাদের মেবি হচ্ছে 2-1-এ কেমিস্ট্রি একটা আমাদের ল্যাব থাকে, এই ল্যাবের মধ্যে আমরা এই পিপেট ইউজ করে থাকি। এরকম পিপেট, এখানে সালফুরিক অ্যাসিড থাকে। সেই সালফুরিক অ্যাসিডের যে পিএইচ এর নর্মালিটির মানটা, সেই নর্মালিটির মানটা হচ্ছে 0.02 নর্মাল। 0.02 নর্মাল। তো এই 0.02 নর্মালের যে আমাদের দ্রবণটা থাকে, সেই দ্রবণটাকে আমরা মূলত এই যে আমাদের টিউব আছে, এই টিউবের মধ্যে ফোঁটা ফোঁটা আকারে ফেলতে থাকি। যদি আমরা এর মধ্যে ফেলতে থাকি, ফেলতে ফেলতে একটা সময় দেখা যায় যে এই পানিটা মানে কালারলেস হয়ে আবার হয়ে গেছে আমাদের হচ্ছে এই আবার র ওয়াটারের মতো আকার ধারণ করছে। যদি আমরা দেখি যে আমাদের এই পিঙ্ক কালারটা আমাদের আবার কালারলেস হয়ে যাচ্ছে, তখন আমরা বলবো যে এখানে পি অ্যালকালিনিটি আছে, অর্থাৎ এই দ্রবণের মধ্যে হাইড্রোক্সাইড এবং হাফ অফ কার্বনেট আছে। আবার আমরা কি করি যে আমাদের পরে টেস্ট করতে চাই যে আমাদের এখানে আসলে এম অ্যালকালিনিটি আছে কিনা, সেজন্য আমরা ইন্ডিকেটর হিসেবে এখানে হলুদ রঙের অর্থাৎ অরেঞ্জ কালারের আমরা কি দিই, এখানে হচ্ছে আরেকটা ইন্ডিকেটর দিয়ে দিই। দেওয়ার পর আবার আমরা ওই টিউব দিয়ে এখানে ফোটা ফোটা 0.02 নর্মালি সালফিক অ্যাসিড ফেলতে থাকি। আবার এই কালারটা চেঞ্জ হয়ে আমাদের রেড অরেঞ্জ কালারের হয়ে থাকে। যদি এরকম কালার ধারণ করে থাকে তাহলে আমরা বুঝে নিই যে আসলে আমাদের দ্রবণের মধ্যে এম অ্যালকালিনিটি আছে। তো এইটাই মূলত আমাদের পি অ্যালকালিনিটি এবং এম অ্যালকালিনিটির মধ্যে যে বেসিক কথাবার্তা, সেটা পাশাপাশি এখানে আমাদের এখানে টোটাল অ্যালকালিনিটি এবং এল অ্যালকালিনিটি কি আমি এটাও বলে দিছি। তো এখন এই প্রবলেমটা সলভ করার জন্য আমাদের এইটুকু জানলে হয়, কিন্তু আরও কিছু ব্যতিক্রম প্রশ্ন যদি পরীক্ষায় হয়ে যায় তখন আমরা সেটা কীভাবে সলভ করব সেটা নিয়ে একটা টেবিল আছে, পরে আলোচনা করি। আগে সূত্রগুলো আমরা দেখি। যে কোনো একটা দ্রবণের অ্যালকালিনিটি বের করতে হলে আমাদের মূলত যে সূত্রটা আমাদের ফলো করতে হয় সেটা হচ্ছে কি, আমাদের এখানে যেটা নিতে হবে ভলিউম অফ সালফুরিক অ্যাসিড। অর্থাৎ আমি পি অ্যালকালিনিটিটাকে রিমুভ করার জন্য পিপেটের মাধ্যমে ওই টিউবের মধ্যে কতটুকু সালফুরিক অ্যাসিড আমি মিশ্রণ করছি তার পরিমাণটা হচ্ছে আমাদের প্রথম মান। সাপোজ ধরেন যে এখানে আমি 6 মিলিলিটার সালফুরিক অ্যাসিড মিশ্রণ করলাম, যেটা হচ্ছে 0.02 নর্মালের সালফুরিক অ্যাসিড। পরে চলে আসি আমরা নর্মালিটি বলতে, তো আমি বারবার বলতেছি যে আমাদের যে সালফুরিক অ্যাসিডটা নিব তার নর্মালিটি কত সেটা এখানে বসাইতে হবে। আর এখানে আমাদের 50,000 একটা ইউজ করা হচ্ছে। এই 50,000টা আসলে কি বা কি মান নির্দেশ করতে সেটা আমাদের জানা দরকার। সাধারণত আমরা ক্যালসিয়াম কার্বনের যে মলিকুলার ওয়েট সেটার আমরা জানি হচ্ছে কত, 100 গ্রাম। এই 100 গ্রামকে তার যদি ভ্যালেন্সি দ্বারা অর্থাৎ যোজনী দ্বারা আমরা ভাগ করি তাহলে হচ্ছে 50 গ্রাম আসে। এই 50 গ্রাম কে যদি আমরা মিলিগ্রামে রূপান্তরিত করতে চাই তাহলে তার সাথে কি করতে হবে, 1000 গুণ করতে হবে। যদি 1000 গুণ করি তাহলে এটা হয়ে যাবে হচ্ছে 50,000 মিলিগ্রাম পার লিটার। 50,000 মিলিগ্রাম হয়ে যাবে। তো এই 50,000টা আমাদের গুণ করার মূল উদ্দেশ্য হচ্ছে ওই দ্রবণটাকে অ্যাজ ক্যালসিয়াম কার্বনেট করার জন্য আমরা এই 50,000টা গুণ করি। আর নিচে যেটা আছে ভলিউম অফ স্যাম্পল ইউজড, অর্থাৎ আমি কতটুকু স্যাম্পল সালফুরিক অ্যাসিডের নিয়েছিলাম মোট, সেইটুকুর ভলিউম দিয়ে নিচে ভাগ করে দিতে হবে। পি অ্যালকালিনিটিটা কীভাবে প্রকাশ করব সেটা অলরেডি আমরা উপরে দেখে আসছি। এম অ্যালকালিনিটি কীভাবে প্রকাশ করি সেটা উপরে দেখে আসছি। এবং টোটাল অ্যালকালিনিটি কি সেটাও আমরা উপরে দেখে আসলাম। এখন আসেন মাল্টিপ্লাইং যে ফ্যাক্টর আছে, আসলে এই অংশটুকু আসলে আমাদের দরকার হয় না তেমন একটা ওই অঙ্ক করার জন্য। আমাদের উপরের যে অ্যালকালিনিটির যে সূত্রটা আছে এটা মনে রাখলে আমরা সব ধরনের প্রবলেম সলভ করতে পারি। কিন্তু এখানে একটা নতুন জিনিস সবসময় অ্যাড হয়, সেটা হচ্ছে আমাদের ডাইলিউশন ফ্যাক্টর। তো প্রশ্নে যখন আমরা পড়ব, প্রশ্ন পড়ার সময় যে আমাদের ডাইলিউশন ফ্যাক্টর বের করার কোনো কিছু ইন্ডিকেটর দেওয়া থাকে, মানে বোঝা যাচ্ছে যে আমাদের ডাইলিউশন ফ্যাক্টর বের করা যাবে, যে ডাইলিউশন ফ্যাক্টরটা আমরা বিওডিতে সিওডিতেও ব্যবহার করে থাকি, সেই ডাইলিউশন ফ্যাক্টরের মতো কোনো কিছু যদি ইন্ডিকেটর দেওয়া থাকে তাহলে আমাদের অবশ্যই ডাইলিউশন ফ্যাক্টরটা বের করে নিতে হবে। তো ডাইলিউশন ফ্যাক্টর বের করার সূত্রটা আমরা জানি, ভলিউম অফ স্টক সলিউশন ডিভাইডেড বাই ভলিউম অফ ডাইলিউশন অ্যাডেড, কতটুকু অ্যাড করলাম আমরা,
অর্থাৎ সাপোজ ধরেন যে 50 মিলিলিটার আমি ওয়েস্ট ওয়াটার নিলাম, সেটাকে একটা ডাইলিউশন 450 মিলিলিটার ডাইলিউশনের ডিস্টিল ওয়াটারের সাথে মিক্স করলাম। তো সে দুটা যোগফল ডিভাইডেড বাই টোটাল হচ্ছে কি আমাদের যে স্যাম্পলটা ওয়েস্ট ওয়াটার স্যাম্পল নিচ্ছে সেটা নিচে আমরা বসাই দেবো, তাহলে আমাদের ডাইলিউশন ফ্যাক্টর চলে আসবে। এখন আসেন, যদি এই ডাইলিউশন ফ্যাক্টর দেওয়া থাকে, এই ডাইলিউশন ফ্যাক্টরটা আমরা কোথায় ইউজ করবো আসলে? এই যে আমাদের অ্যালকেনটির যে সূত্রটা একটু আগে দেখলাম, তার পিছনে জাস্ট আমাদের এই ডাইলিউশন ফ্যাক্টরটা আমাদের গুণ করে দিতে হবে। এইটুকুই হচ্ছে ব্যতিক্রম আর কি, যে যদি প্রশ্নে ডাইলিউশন ফ্যাক্টর বের করার কোনো সুযোগ দেওয়া থাকে তাহলে আমাদের কি করা উচিত। তারপর আমি অলরেডি বলে দিচ্ছি যে পি অ্যালকালিনিটি ইন্ডিকেটর হিসেবে আমাদের পিএইচ এর মান কত বলা থাকবে, 8.3। এম অ্যালকালিনিটির জন্য আমাদের পিএইচ এর মান কত দেওয়া থাকবে, আমাদের বলা হয়েছে যে 4.5। আর আমি এম অ্যালকালিনিটি এবং টোটাল অ্যালকালিনিটি দুইটা কি বলছিলাম, সমান বলছিলাম। এবং এই যে আমরা এইচ প্লাস আয়ন যেটা বাদ দিই, অনেক ছোট, ওই জন্য ওটাকে আমরা নেগলেক্ট করতে পারি আর কি। তো আমরা এই রিলেটেড একটু ব্যতিক্রম কিছু প্রশ্ন আমাদের থাকতে পারে, সেটা জানার জন্য আমাদের এই টেবিলটা যদি একটু বুঝে যায় তাহলে আমাদের ব্যতিক্রম ধরনের প্রবলেমগুলো সলভ করা ইজি হয়ে যাবে। তো এইখানে মূলত আমরা এতক্ষণ ধরে যে প্রবলেম বা যে সূত্রগুলো দেখলাম সেটা ছিল টোটালি আমাদের পি অ্যালকালিনিটি বা এম অ্যালকালিনিটি কিভাবে বের করব সেটা বের করার কন্ডিশন। কিন্তু এখন প্রশ্নের মধ্যে যদি এভাবে বলে দেয় যে আমি আমাদেরকে যদি বলতে বলে যে আমরা হাইড্রোক্সাইড, ওই দ্রবণে হাইড্রোক্সাইড কতটুকু আছে, কার্বনেট কতটুকু আছে, বাইকার্বনেট কতটুকু আছে, সেইটা যদি আমাদের বের করতে বলে তাহলে আমরা আসলে এই ধরনের প্রবলেমগুলো কিভাবে সলভ করব। তো এইটা সলভ করার জন্য আমাদের পি অ্যালকালিনিটির যে সূত্র ছিল সেই সূত্রটা এবং এম অ্যালকালিনিটির যে সূত্রটা ছিল এই সূত্রটা একটু মাথায় রেখে যদি আমরা কম্পেয়ার করি, এই টেবিলটা আমাদের মনে রাখা অনেক সহজ হয়ে যায়। তো আমি আবারও বলে দিচ্ছি, এখানে পি বলতে পি অ্যালকালিনিটি বোঝাচ্ছি আর এম বলতে এম অ্যালকালিনিটিকে বোঝাচ্ছি। তো প্রথমে আমরা চলে আসি প্রথম টেবিলের মধ্যে যে আমাদের মানগুলো দেওয়া আছে এটা কিভাবে আসলো সেটা বুঝি। তো প্রথমে আমাদের কি বলা হয়েছে যে আমাদের পি জিরো, পি জিরো মানে কি, ওই দ্রবণের মধ্যে পি অ্যালকালিনিটি নাই, এটা নিউট্রালাইজ হয়ে গেছে অলরেডি। তার মানে আমাদের যদি পি জিরো হয় তার মানে এই সবগুলাই জিরো। আচ্ছা, এই সবগুলা জিরো মানে কি, এম অ্যালকালিনিটির মধ্যে যে এই যে এইটা আছে এবং আমাদের কার্বনটা আছে, এটা অবশ্যই কি হয়ে যাবে, জিরো হয়ে যাবে। তাহলে আমাদের থাকে আসলে কি, থাকে হচ্ছে আমাদের বাইকার্বনেটটা। এবং এই বায়োকার্বনেটটা কার সমান হয়ে যাচ্ছে, আমাদের যে এম অ্যালকালিনিটি আছে তার সমান হয়ে যাচ্ছে। তো এইখানে এভাবে লেখা হয়েছে যে যদি আমাদের পি জিরো হয় তাহলে হাইড্রোক্সাইড জিরো হবে, মানে এটা থাকবে না। এবং কার্বনেট যেটা আছে সেটাও কি হয়ে যাবে, জিরো হয়ে যাবে, থাকবে না। আর আমাদের বাইকার্বনেট যেটা হবে সেটা কার সমান হয়ে যাবে, আমাদের এম অ্যালকালিনিটি সমান হয়ে যাবে। পরে আসি 2 নাম্বার যে কন্ডিশনটা দেওয়া আছে, 2 নম্বর কন্ডিশনের মধ্যে কি বলা হয়েছে, আমাদের পি আর এম দুইটাই কি হবে, আমাদের সমান হবে। এখানে বলা হয়েছে আমাদের পি এম দুইটাই সমান হবে। তো পি এম সমান বলতে কি বোঝায়, সমান বলতে দুই জায়গার মধ্যে যেগুলো পাওয়া যাবে আর কি। যেমন আমরা খেয়াল করি, আমি যদি এখানে পি আর এম সমান লিখি তাহলে এখানে যে হাইড্রোক্সাইড আছে আর এখানে যে হাইড্রোক্সাইড আছে দুইটা সমান হচ্ছে, কিন্তু এখানে হাফ কার্বনেট আছে, এখানে ফুল কার্বনেট আছে, দুইটা সমান না। আবার এইখানে বাইকার্বনেট আছে কিন্তু উপরে বাইকার্বনেট নাই, তার মানে কি এটা বাদ যাবে, এটা বাদ যাবে এবং এটা বাদ যাবে। তাহলে হাইড্রোক্সাইডের যে পরিমাণটা, এই হাইড্রোক্সাইডের পরিমাণটা কার সমান হয়ে যাচ্ছে, আমাদের এম এর সমান হয়ে যাচ্ছে। তো এইখানে এই কথাটাই বলা হচ্ছে 2 নাম্বার যে আমাদের রোটা আছে, যে আমাদের এখানে হাইড্রোক্সাইডের পরিমাণটা এম এর সমান হবে, কার্বনেটটা জিরো হয়ে যাবে এবং কি বাইকার্বনেটটা আমাদের কি হয়ে যাবে, আমাদের জিরো হয়ে যাবে। তারপরে আসি আমাদের 2 নাম্বার যে কন্ডিশন, 3 নাম্বার যে রোটাতে দেওয়া আছে সেই রোটা আমরা আসলে কিভাবে মনে রাখবো বা কিভাবে এটা সলভ করা যায় সেটা আমরা একটু দেখি। সেটা হচ্ছে আমাদের কি বলছে, 2p, অর্থাৎ আমাদের পি অ্যালকালিনিটির দ্বিগুণ আমাদের এম এর সমান যদি হয়, কোনো প্রশ্নের মধ্যে এমনভাবে মানগুলো দেওয়া আছে যদি সমান, দ্বিগুণের সমান হয় তাহলে আসলে আমাদের কি পাওয়া যাবে। তো এখন খেয়াল করেন, আমি যদি এখানে পি এর সামনে একটা 2 গুণ করি তাহলে ও এইচ এর সামনে 2 চলে আসতেছে, এইখানে একটা 2 চলে আসতেছে গুণ। তো এই 2 আর 2 কাটা যাচ্ছে, এটা কি হয়ে গেল, আমাদের কার্বনেট হয়ে গেল। এখানে খেয়াল করব, এখন এখানে 2p যেহেতু আমাদের কি হয়ে যাচ্ছে, আমাদের আর সমান হবে, আমাদের এম এর সমান হবে। তাহলে দেখেন এখানে ও এইচ এর মানটা যেহেতু 2 গুণ করলে বেশি হয়ে যাচ্ছে, তাহলে এইটার সমান হচ্ছে না। কিন্তু আমাদের দেখেন এখানে 2 গুণ করার কারণে এখানেও কি আছে, আমাদের কার্বনেট আছে এবং এখানে দুইটাই সমান হয়ে যাচ্ছে। এবং বাইকার্বনেট যেটা আছে সেটা উপরেরটা নাই, তাহলে সমান লেখা যাবে না। তার মানে এইখানে আমাদের যে কার্বনেটের পরিমাণটা হবে কার সমান হবে, আমাদের এই যে এম এর সমান হবে। এই জন্য এখানে বলা হয়েছে যে কোনো একটা দ্রবণে যদি এই কন্ডিশনে কোনো কিছু দেওয়া থাকে তাহলে আমাদের কার্বনেটের পরিমাণ, শুধু আমরা কার্বনেটের পরিমাণ পাবো, আমাদের হাইড্রোক্সাইডও জিরো হয়ে যাচ্ছে, বাইকার্বনেটও জিরো হয়ে যাচ্ছে, আমার কার্বনেটের পরিমাণটা হবে এম এর সমান। এখন আসেন আমাদের চতুর্থ যে রোটা আছে এখানে আসলে কি বলছে সেটা একটু দেখি। চতুর্থ রোতে আমাদের যেটা বলা আছে সেটা হচ্ছে আমাদের 2p গ্রেটার দেন অফ m, তাহলে হচ্ছে এখন
আমাদের পি অ্যালকানিটি দ্বিগুণ করলে আমাদের এম অ্যালকানিটির তুলনায় বেশি হবে। যদি এরকম কোনো কন্ডিশন দেওয়া থাকে তাহলে আমরা এটা কীভাবে মনে রাখবো? তো আগের মতো এখানে 2 গুণ করি, এখানে 2 গুণ করি, এখানে 2 গুণ করি। তাহলে এখন খেয়াল করেন তো, যদি আমরা এটা খেয়াল করি যে আমাদের 2 গুণ করার কারণে ওএস বেশি হচ্ছে কার তুলনায়? এখানকার ওএস এর তুলনায়, তাহলে কি ওএস থাকবে? অবশ্যই থাকতে হবে। পাশাপাশি আমাদের এখানে দেখেন 2 গুণ করার জন্য কার্বনেট হয়ে গেল। এখন এইটাও এখানে কার্বনেট হয়ে গেল, তার মানে কি এই দুটো আবার কি সমান হচ্ছে? 2 গুণ করার পর সমান হচ্ছে, তার মানে এখানেও কার্বনেট আছে, এখানেও কার্বনেট আছে, এটা থাকবে। কিন্তু উপরে পি এর মধ্যে এটা নাই, তাহলে এটা কিভাবে বাদ যাবে? তো এই জিনিসটা এখানে বোঝাচ্ছে আমাদের এখানে কি থাকবে? হাইড্রোক্সাইড থাকবে এবং কার্বনেট থাকবে, কিন্তু আমাদের ওএসটা থাকবে না। এখন হাইড্রোক্সাইডটা কত হবে? হাইড্রোক্সাইড অর্থাৎ হাইড্রোক্সাইডের পরিমাণটা হবে আমাদের যে 2p আছে, সেই 2p থেকে যদি আমরা m বাদ দিই তাহলে হাইড্রোক্সাইডের পরিমাণ আসবে, আর 2 ইন্টু m মাইনাস p করলে আমাদের হচ্ছে কার্বনের পরিমাণটা চলে আসবে। একইভাবে আমরা ফাইনালি পঞ্চম যে রোটা আছে, এটা যদি আমরা বুঝি, সেটা হচ্ছে কি মূলত আমাদের দেওয়া আছে হচ্ছে 2p লেস দেন অফ m। তার মানে এখন আমরা 2 এর সামনে পি এর সামনে যদি 2 দ্বারা গুণ করি, সেটা m এর থেকে কম হতে হবে। তাহলে এই কন্ডিশনটা আমরা বুঝি। তো আমরা আগের মতো যদি 2 গুণ করে দেই, তাহলে আমাদের m এর থেকে ছোট হতে হবে। এখন দেখেন আমি 2 গুণ করার কারণে ওএইচ এর সামনে 2 চলে আসছে, কিন্তু এটা তো ছোট হইলো না, ওএসটা কি হয়ে গেল? এটার তুলনায় বড় হয়ে গেল। তার মানে ওএস কিছুতেই থাকতে পারবে না, কোনোভাবেই এই দ্রবণে থাকা সম্ভব নয়। তো আমি যদি এখানে পি এর সাথে গুণ করি, সেটা হচ্ছে আমাদের যে কার্বনেটটা আছে, এটা আমাদের ছোট হচ্ছে, মানে 2 গুণ করার কারণে এটা প্রায় সমান হয়ে যাচ্ছে, এটা নেওয়া যাবে বা এটা থাকবে। আর আমাদের ফাইনালি যেটা আছে, আমাদের এই যে এটা যেহেতু আমাদের বেশি হইতে হবে, তার মানে এটা কি বেশি আছে, তার মানে আমাদের কার্বনের পরিমাণটাও, বাইকার্বনের পরিমাণটাও থাকবে। তো এখন আমরা চলে আসি, তো আমাদের কার্বনটা কেমনে আমরা বের করব? সহজ কথা, কোনো একটা দ্রবণে মোট অ্যালকালিনিটি বা টোটাল অ্যালকালিনিটি যদি 100 হয়, সেই 100 থেকে যদি আমাদের পি অ্যালকালিনিটির মান প্রশ্নের মধ্যে 20 দেওয়া থাকে, সাপোজ 20 দেওয়া থাকলে আমাদের টোটাল কার্বনের পরিমাণ কত হবে? 20 দ্বিগুণ 40, তাহলে 40 যদি আমাদের এখান থেকে বাদ দিয়ে দেই, তাহলে যেটুকু থাকতেছে সেটা হচ্ছে 60। এই 60টাই মূলত হবে আমাদের বাইকার্বনের পরিমাণ। আর ওএস কেন থাকবে না সেটা তো অলরেডি বলাই হলো। তো আমরা এই টাইপের একটা প্রবলেম দেখার চেষ্টা করব, যাতে পরবর্তীতে এই টাইপের কোনো প্রবলেম যদি পরীক্ষার মধ্যে দেয়, তাহলে যাতে আমরা এটা সহজেই সলভ করতে পারি। তো আমরা দেখি নিচে গিয়ে, প্রথমে আমাদের যে বাঁকড়াবাদের প্রশ্নটা আসছিল সেটা আমরা একটু দেখি। যে বাঁকড়াবাদে আসছিল কি, আমাদের 50 মিলিলিটার ওয়েস্ট ওয়াটার স্যাম্পল একটা নেওয়া হয়েছে, যেটা হচ্ছে 450 মিলিলিটার ডাইলুশন ওয়াটারের সাথে মিক্সড করা হয়েছে। তার মানে এখান থেকে আমি বুঝতেছি যে আমাদের এখানে ডাইলুশন ফ্যাক্টর বের করার কোনো একটা মান দেওয়া আছে আর কি, যাতে আমরা ডাইলুশন ফ্যাক্টরটা বের করতে পারি। তো এখন একটা দ্রবণের মধ্যে অ্যালকালিনিটি বের করার জন্য আমাদের এখানে বলছে যে 0.02 নরমালি সালফুরিক অ্যাসিড নেওয়া হয়েছে, তার পরিমাণটা হচ্ছে 150 মিলিলিটার, সেটা মিক্স করা হচ্ছে। এখন আসেন, প্রথম বলছে ফার্স্ট স্টেপে আমাদের 6 মিলিলিটার সালফুরিক অ্যাসিড আমাদের ওই যে স্যাম্পল ওয়াটারটা আছে তার সাথে মিক্সড করা হলো, যাতে আমাদের পি অ্যালকালিনিটির এন্ড পয়েন্টে পৌঁছানো যায়। পি অ্যালকালিনিটির এন্ড পয়েন্ট বলতে আমরা বুঝি 8.3 ইন্ডিকেটর। আর পরে বললো কি, আমরা আরও 8 মিলিলিটার সালফুরিক অ্যাসিড এর মধ্যে যোগ করলাম আমাদের এম অ্যালকালিনিটির এন্ড পয়েন্টে পৌঁছানোর জন্য, যেটার ইন্ডিকেটর ছিল 4.5 পিএইচ এর মান। তো এখন এখানে যেটা বলতেছে যে যদি আমাদের এইভাবে আমরা 2 ধাপে আমরা হচ্ছে ওই দ্রবণের মধ্যে সালফুরিক অ্যাসিডটা মিক্সড করি, তাহলে প্রথমে এটার কালারটা পিঙ্ক থেকে কালারলেস হয়ে যাবে, তারপর সেকেন্ড স্টেপে এটা ইয়েলো থেকে অরেঞ্জ কালারে হয়ে যাবে আর কি। তো আমাদের এখান থেকে পি অ্যালকালিনিটি, এম অ্যালকালিনিটি এবং টোটাল অ্যালকালিনিটি বের করতে বলছে। তো প্রথমে আমরা নিয়ম অনুসারে ডাইলুশন ফ্যাক্টর বের করে নিলাম। ডাইলুশন ফ্যাক্টরের মান আমাদের 10 আসলো। ওই যে আমাদের 450 ডাইলুশন ওয়াটারের সাথে 50 মিলিলিটার হচ্ছে কি আমাদের কি করা হয়েছে, আমাদের ওয়েস্ট ওয়াটার মিক্সড করা হয়েছে, ডিভাইডেড বাই ওয়েস্ট ওয়াটারের পরিমাণ চলে আসলো। ডাইলুশন যে ফ্যাক্টর ছিল সেইটা আমাদের, এখন আমরা যেটা বের করবো সেটা হচ্ছে পি অ্যালকালিনিটি অ্যাজ ক্যালসিয়াম কার্বনেটে। তো আমাদের সূত্র যেটা ছিল, ভলিউম অফ সালফুরিক অ্যাসিড, নর্মালিটি অফ সালফুরিক অ্যাসিড, তারপর হচ্ছে আমাদের 50,000 মিলিগ্রাম পার লিটার, তারপর হচ্ছে এখানে ডাইলুশন ফ্যাক্টর আমাদের গুণ করতে হবে, নিজে কতটুকু স্যাম্পল নিছি সেটা আমাদের গুণ করতে হবে। তাহলে দেখি আমাদের ফার্স্ট স্টেপে কতটুকু নেওয়া হয়েছিল, 6 মিলিগ্রাম নেওয়া হয়েছিল, তার নর্মালিটি ছিল 0.02, আর এই 50,000 কীভাবে আছে সেটা আমরা জানি। আর আমার টোটাল স্যাম্পল নেওয়া হয়েছিল হচ্ছে 150 মিলিলিটার, তার সাথে আমাদের ডাইলুশন ফ্যাক্টর গুণ করলে আমাদের যে পি অ্যালকালিনিটি আছে সেটার মানটা চলে আসলো। তো এখন দেখি আমরা
আমাদের টোটাল অ্যালকালিনিটি বা এম অ্যালকালিনিটি কত সেটা আমরা বের করব। তো আমি আগেই বলছিলাম যে আমাদের এম অ্যালকালিনিটি বের করলে আমাদের টোটাল অ্যালকালিনিটির পরিমাণটা চলে আসে। তো আমাদের এম অ্যালকালিনিটি ওই সূত্র আগে যেটা ফেলছি সেটাই হবে, জাস্ট এখানে ডাইলিউশন ফ্যাক্টর গুণ হয়ে যাবে। তো এখন খেয়াল করি আমরা আমাদের পাত্রের মধ্যে আমরা কি করছিলাম। প্রথমে আমরা 6 মিলিলিটার সালফিউরিক অ্যাসিড দিছি, পরে কার্বনেটটা দূর করার জন্য আমাদের অর্থাৎ এম এম অ্যালকালিনিটিতে যাওয়ার জন্য আরো 8 মিলিলিটার সালফিউরিক অ্যাসিড আমরা যোগ করলাম। তাহলে মোট কতটুকু সালফিউরিক অ্যাসিড আমরা এখানে দিয়ে দিছি? 14 মিলিলিটার। তো আমাদের এখানে ভলিউম বলতে এখন কিন্তু আর ওই 8 নেওয়া যাবে না, আরো 8 মিলিলিটার অ্যাড করা হয়েছে, প্রশ্নের মধ্যে বলা হয়েছে। তো আমাদের এখানে টোটাল ভলিউম হচ্ছে 14 মিলিলিটার। এই যে এখানে 14 চলে আসলো ভাবে। আগের মতো নর্মালিটি বসালাম 50,000 কি সেটা আমরা বুঝছি, 150 মিলিলিটার বুঝছি, এর সাথে 10 ডাইলিউশন ফ্যাক্টর গুণ করলে আমাদের এখানে মূলত আমাদের টোটাল যে রেজাল্ট অর্থাৎ এম অ্যালকালিনিটি বা টোটাল অ্যালকালিনিটি পরিমাণটা আমাদের চলে আসতেছে। তো এই হচ্ছে আমাদের যে বাকরাবাদের যে অঙ্কটা আসছিল সেইটা। এখন আমরা এটা রিলেটেড আরেকটা প্রশ্ন, এই টেবিলটা যেটাকে আমরা দেখলাম সেটা আমরা একটু বোঝার চেষ্টা করি যে আসলে ওই টাইপের অঙ্ক কিভাবে থাকতে পারে। যেমন আমাদের 3 নাম্বার যে কোশ্চেনটা দেওয়া আছে, আমরা যদি এটা খেয়াল করি যে বলছে এ ওয়াটার স্যাম্পল ইজ টেস্টেড টু ফেনল থালিন অ্যান্ড টোটাল অ্যালকালিনিটি। আমাদের এটা টেস্ট করার জন্য ব্যবহার করা হয়েছে যে আমাদের পি অ্যালকালিনিটির পরিমাণ হচ্ছে কত বলে দিচ্ছে আমাদের 10 মিলিগ্রাম পার লিটার অ্যাজ ক্যালসিয়াম কার্বনেট, এবং টোটাল অ্যালকালিনিটির মানটা বলে দিচ্ছে হচ্ছে আমাদের 52 মিলিগ্রাম অ্যাজ ক্যালসিয়াম কার্বনেট। তো হোয়াট ইজ দ্য বাইকার্বনেট কার্বনেট এবং হাইড্রোক্সাইড অ্যালকালিনিটি অফ দ্য ওয়াটার, কতটুকু এই দ্রবণগুলো আছে সেটা আমাদের বের করতে বলছে। তো আমাদের যে রোগুলো ছিল তার মধ্যে আমরা আগে দেখবো যে আসলে এটা কার সাথে মিলতেছে। আমরা যদি পি অ্যালকালিনিটির সাথে 2 গুণ করি তাহলে সেটা এম অ্যালকালিনিটির থেকে কম হয়ে যাচ্ছে। তো ওইখানে কন্ডিশনটা কি ছিল যে আমাদের পি এর যে সমীকরণটা ছিল সেটা ছিল আমাদের কি ওএস ছিল, ওএস ছিল, হাইড্রোক্সাইড ছিল, প্লাস কি ছিল আমাদের হাফ অফ কার্বনেট ছিল, হাফ অফ কার্বনেট ছিল। আবার এম যেটা ছিল, এম এর যে সমীকরণটা ছিল এর সাথে শুধু যোগ হয়েছিল একটা অতিরিক্ত কি আমাদের বাইকার্বনেট, অর্থাৎ পি এর সাথে আমাদের পি, সরাসরি পি তো বলা যাবে না, এখানে টোটাল কার্বনেট থাকবে, কার্বনের সাথে আরেকটা যোগ হয়েছিল শুধু আমাদের হচ্ছে বাইকার্বনেট যেটা আছে সেই বাইকার্বনেট যোগ হয়ে গেছিল। তো এখন খেয়াল করি আমাদের এইটার সাথে 2 গুণ করা মানে কি ওএস 2 হয়ে যাচ্ছে, এটা হাফ কেটে যাচ্ছে, তার মানে এটা বেশি হয়ে যাচ্ছে কার তুলনায়, এখানেও তো একটা ওএস ছিল, এই ওএস এর তুলনায় বেশি হয়ে যাচ্ছে, তার মানে হাইড্রোক্সাইড থাকতে পারবে না, হাইড্রোক্সাইড থাকতে পারবে না, তার মানে হাইড্রোক্সাইডের মান কি, যে দেখেন 3 নম্বরে দেওয়া আছে 0, হাইড্রোক্সাইড থাকবে না। তাহলে আমাদের কি কি থাকবে? থাকবে হচ্ছে আমাদের কার্বনেট এবং বাইকার্বনেট। কার্বনেটের পরিমাণটা কত ছিল আমাদের? কার্বনেটের পরিমাণ ছিল 2p এর সমান, তাহলে এই যে 2p দ্বারা গুণ করে তাহলে কার্বনেটের পরিমাণ 20 মিলিগ্রাম অ্যাজ ক্যালসিয়াম কার্বন চলে আসলো। এখন চলে আসেন আমরা বাইকার্বনেট কত হবে, তাহলে আমাদের যেহেতু ওই দ্রবণ থেকে অলরেডি হাইড্রোক্সাইডকে আলাদা করা হয়ে গেল, কার্বনের পরিমাণ আলাদা করা হয়ে গেল, তো এখন টোটাল যে দ্রবণটা আছে অর্থাৎ টোটাল অ্যালকালিনিটি থেকে যদি আমরা এই দুটাকে বাদ দিয়ে দিই তাহলে আমাদের কি চলে আসবে? আমাদের কার্বনেট, বাইকার্বনেট যেটা আছে সেটা চলে আসবে। তো টোটাল অ্যালকালিনিটি বলতে কত দেওয়া ছিল আমাদের? 52 দেওয়া ছিল। এটা থেকে আমরা এইটা বাদ দিলাম, 2p বাদ দিলাম, আর একটা 0 বাদ দেওয়া যায়, কিন্তু 0 যেহেতু নাই তাহলে বাদ দেওয়ারও কোনো দরকার নাই। এটা 0 নাই, বাদ দেওয়া যে কথা, না দেওয়া একই কথা, তাহলে বাদ দিলে আমাদের চলে আসছে 32। অর্থাৎ আমাদের যে দ্রবণটা আছে এই দ্রবণে আমাদের কি কি ছিল? আমাদের হাইড্রোক্সাইড ছিল না, আমাদের কার্বনের পরিমাণ ছিল 20 মিলিগ্রাম অ্যাজ ক্যালসিয়াম কার্বনেট, আর বাইকার্বনেটের পরিমাণ ছিল হচ্ছে মূলত আমাদের 32 মিলিগ্রাম অ্যাজ ক্যালসিয়াম কার্বনেট। এই হচ্ছে আমাদের অ্যালকালিনিটি টাইপের আরো অনেক কিছু প্রবলেম আমাদের এখানে আছে, আরো ইনশাল্লাহ পরবর্তীতে এগুলো নিয়ে আপনাদের সামনে বিস্তার আলোচনা করা হবে। আপনাদের আমাদের পাশে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমাদেরকে যত বেশি সাপোর্ট করবেন আমরা তত বেশি অনুপ্রাণিত হয়ে আপনাদের চেষ্টা করব আমাদের যতটুকু বুঝি বা আমাদের সামর্থ্য অনুসারে আপনাদের সাহায্য করার। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।